তুমি কে আমি কে কে বলেছে ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে, হাজারো মায়ের বুক খালি করছে, এর দায় কে নেবে? বর্ণিল আয়োজনে হলো জুলাই উইমেন্স ডে, ড্রোন শো, গান, স্লোগানে মুখর শহীদ মিনার, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান। ঘরের ভেতর বন্দী থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। নারী হিসেবে শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি। নিম্ন আদালতে তারেক রহমান জোবাইদার বিচার নিরপেক্ষ হয়নি, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আইনের ব্যর্থ হয় অভিযোগ গঠনে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, বললেন মির্জা ফখরুল। মব সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়, দাবি নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র, চাঁদাবাজদের প্রতিহতের আহ্বান। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভিটে মাটি হারানোর শঙ্কায় হাজারো পরিবার, স্থায়ী সুরক্ষার দাবি। সড়ক ও ফুটপাত দখলদারদের কাছ থেকে চাঁদা তুলছে রাজশাহী সিটি কর্পোরেশন, দখলমুক্ত করতে পুলিশের চিঠির জবাব দেয়নি রাশি। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, খেলা শুরু বেলা 3টায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। জুলাইয়ের অগ্নিকন্যাদের ভূমিকার স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হয় জুলাই উইমেন্স ডে। চলচ্চিত্র, গান আর স্লোগানে উঠে আসে নারীদের প্রতি প্রতিবাদী কণ্ঠস্বর। নারীদের অবদানের স্মরণে দেখানো হয় ড্রোন শো। বাংলাদেশের মেয়েদের আটকানো যাবে না বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। ফাহিম ইউসুফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি থেকে নারীদের অবদান, রাতের আকাশে ড্রোন শোতে ফুটে ওঠে সংগ্রাম আর স্মৃতির নানা গল্প। 24 জুলাইয়ে নারীদের সাহসী অবদানের স্মরণে পালন হয় জুলাই উইমেন্স ডে। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে উঠে আসেন বিগত সময়ের গুম খুনের শিকার ও জুলাই শহীদেরা। জুলাইয়ের গানের সাথে ছিল চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র আর স্লোগান। ক্ষোভ আর জীবন্ত ক্ষত নিয়ে বক্তব্য দেন পরিবার, প্রিয়জন, এমনকি শিল্পীরাও। রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয়। ঘরের ভেতর বন্দী থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটা সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে। গণ অভ্যুত্থানের দুঃসহ স্মৃতিচারণের পাশাপাশি জুলাইয়ের অগ্নিকন্যারা জানান রাজনৈতিক ন্যারেটিভ, নিপীড়ন সহ সকল বাধা ভেঙে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। নারী হিসেবে শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি। জুলাই পরবর্তী সময়ে নারীদের ভূমিকা বিলীন হয়ে যাচ্ছে কিনা প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান বাংলাদেশের নারীরা অদম্য। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের বেরিয়ে আসা সে 14 জুলাইয়ের স্মরণে বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা এসে জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। রাতব্যাপী চলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানান অসঙ্গতি উঠে এসেছে, যেখানে দ্রুত গতিতে সাক্ষী নেওয়া ও রায় ঘোষণা করা, জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনের আইনের ব্যর্থ হয়েছে বলে পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত 52 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব কথা উঠে এসেছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 9 বছরের সাজা থেকে তারেক রহমান ও 3 বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পর্যবেক্ষণে বলেছেন, বিচারিক আদালতে 2 মাস 4 দিনে 42 সাক্ষীর সাক্ষ্য নেওয়া এবং সাক্ষী শেষে 8 দিনের মধ্যে রায় দেয়া এমন দ্রুতগতি ও সমাপ্তি ব্যাপকভাবে বিশ্বাস তৈরি করে যে বিচার নিরপেক্ষভাবে হয়নি। এর আগে 28 মে খালাসের রায় দেন হাইকোর্ট।
সাজার বিরুদ্ধে ডক্টর জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জুলাই-আগস্ট হত্যা মামলায় আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১১ আগস্ট। এছাড়াও গুমে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে বাবা মাকে চিঠি লিখে চানখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় ১০ম শ্রেণীর ছাত্র আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলি আনাসের বুক ভেদ করে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়ে আনাস। শুধু আনাসই নয়, চানখারপুলে সেদিন নিহত হয় জুনায়েদ, রাকিব হাওলাদার সহ ৬ জন। সোমবার আনাস সহ ওই ৬ হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট ৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১১ আগস্ট। একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। এদিন মোট ৫ মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে। এ মামলায় ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্তের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। দলটির নেতারা বলছেন, আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেই সঙ্গে মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ নেতাদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে। এ সময় নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে একটি মহল লিপ্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক তাতে ভয় পায় না দলটি। পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে
কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো বন্ধুগণ। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, সেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর আগে সকালে বিএনপি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ সময় অপরাধীর কোনো দল নেই, এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট বলেও জানান তিনি। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মব জাস্টিস সমাজের জন্য ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। অতীতে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বর্তমানে দেশে অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। তবে দলে কেউ অপরাধে জড়িত থাকলে তাকে কোনোভাবে রক্ষা করা হচ্ছে না বলে জানান রিজভী। গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিদেশি শক্তি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। দুপুরে পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে পথসভায় তিনি কথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সাইদ ইব্রাহিমের তথ্য ও ছবিতে জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের পটুয়াখালী আগমন ঘিরে সোমবার সকাল থেকে প্রস্তুত ছিলেন নেতাকর্মীরা। পথসভা স্থানে একে একে আসতে থাকে মিছিল। পটুয়াখালী এসে শহীদ পরিবারের খোঁজখবর নেন এনসিপি নেতারা। পরে পথসভায় বক্তব্য রাখেন তারা। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাদ পেলাম এবং এই লড়াই আমাদের জিততে হবে। এই জুলাই এসে আমাদের ওই প্রতিজ্ঞায় বদ্ধ হতে হবে যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা কিংবা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা, তারা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই লড়াইটি করেছিলেন, এই আকাঙ্ক্ষা যেন আমরা ভুলে না যাই। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাইরের শক্তি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে। যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। নাহিদ অভিযোগ করেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। সব ষড়যন্ত্রের জবাব জনসমর্থনের মাধ্যমে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করলে দমন করা হবে। ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিল্লাল হোসাইনের রিপোর্টে জানাচ্ছেন আপন অপু। 24 জুলাই আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জের বিবি রোডে শহীদ হন অন্তত 54 জন। এর মধ্যে 21 জন নারায়ণগঞ্জের বাসিন্দা। সোমবার বিকেলে শহীদদের স্মৃতি ধরে রাখতে নগরীর হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যে গতিতে বিচার এগিয়ে চলছে তাতে অন্তর্বর্তী সরকারের সময়ই জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হবে। এ সময় তিনি দেশের চলমান পরিস্থিতিতে
ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় যারা চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাআল্লাহ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। জুলাই শহীদদের স্মরণে রাখতে হলে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য দল ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান তার। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে কোনো আধিপত্য শক্তি ও স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। আপনারা অগ্নি যুগের সন্তান, আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এদিকে জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। সোমবার গণভবনে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ থেকে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। দেশের ৬৪টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো ৪ আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই কন্যা নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নে কাজ করবে মন্ত্রণালয়। আমাদের যে নারী যোদ্ধারা আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে, এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারী চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাব। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে দেশ জুড়ে আরো একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংসদে নারী প্রতিনিধিত্ব আর উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনও ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিপির অভিযোগ, উচ্চকক্ষের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে ইস্যুটিকে নড়বড়ে করার চেষ্টা চলছে। নিম্নকক্ষের ভোটারের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের দাবি জামায়াতের, আর বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উচ্চকক্ষ গড়তে চায় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে ১৩তম দিনের বৈঠক শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে এদিন নতুন প্রস্তাবনা তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনীতি, রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে প্রত্যাশার কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। দিনভর আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব ৫০ থেকে ১০০-তে বাড়ানোর বিষয়ে ঐকমত্য এলেও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতে নারী প্রতিনিধিদের নির্বাচনের বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে ১০০ নারী আসন
সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। আমরা নারী আসনকে 100তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও দলীয় মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2/3 এবং আজকে নতুন করে আরও 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে? না। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের। বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাব তো আমরা আরও 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। অমীমাংসিত ইস্যুতে ঐক্য তৈরিতে ধারাবাহিক আলোচনার কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগস্টের মধ্যে মার্কিন শুল্কের ইতিবাচক সমাধান আসবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে ভালো ফলাফলের জন্য সবাই একসঙ্গে কাজ করছে। সামনের সপ্তাহে মাঝামাঝি সময়ে আবারও যুক্তরাষ্ট্রে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কারোপ শূন্যে নামিয়ে আনার ব্যাপারে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা। জানান, দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেটি নির্ধারণ হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার। এজন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি দিকে যাওয়ার চেষ্টা করছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই দিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ 10 বছরের বেশি সময় ধরে দুর্নীতি একছত্র অধিপতি ছিলেন। হানিফ ও তার পরিবারের সদস্যরা। তার পারিবারিক সিন্ডিকেট এতটাই শক্ত ছিল যে আর্থিক স্বার্থসিদ্ধির পাশাপাশি কুষ্টিয়ার রাজনীতিও নিয়ন্ত্রণ করত তারা। এক কথায় সবই চলত হানিফ পরিবারের ইশারায়। এইবার সেই হানিফ পরিবারের বিরুদ্ধে আনা হলো বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 18টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন ও সিআরআই এর নথি জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। খুলনার আলিফগেট রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে প্রায় 5 ঘন্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি একটি ট্রাককে ধাক্কা দিলে 3টি বগি লাইনচ্যুত হয়। এতে মোহাম্মদ শহীদুল ইসলাম খান নামে একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হন। আহত হন অন্তত 12 জন।
দুর্ঘটনার পর রাত 12:30টার দিকে লাইন পরিষ্কার করে রেল চলাচল পুনরায় চালু করা হয়। এতে খুলনা ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে 2.5 ঘন্টা দেরিতে রাত 12:50 ছেড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বগুড়ার সারিয়াকান্দি কামালপুর ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভিটে মাটি হারানোর আশঙ্কায় নদী পাড়ের হাজারো মানুষ আতঙ্কে দিন পার করলেও বাঁধ রক্ষায় নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী সুরক্ষা ব্যবস্থা। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে তারা সাধ্যমতো পদক্ষেপ নিচ্ছেন। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। বন্যা আসুক আর না আসুক, খরস্রোতা যমুনা যেন তার করাল গ্রাসে প্রতি বছর গিলে ফেলছে শত শত বিঘা ফসলি জমি আর নদী পাড়ের মানুষদের বাপদাদার বসত ভিটা। এবছর এখনো কোনো ভারী বর্ষণ না হলেও বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ভাঙন ঠেকাতে নদী তীরে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও মুহূর্তের মধ্যেই যেন বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। বছর দুয়েক আগেই ভয়াবহ ভাঙনে সারিয়াকান্দির ইসামারা ও ফকিরপাড়ায় বৃহৎ অংশে ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। যে ক্ষতি আজও পুষিয়ে নিতে পারেননি ভাঙন কবলিত মানুষেরা। সে সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতেও রোধ হয়নি নদী ভাঙন। বন্যার সময় বিশেষ করে ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, অমানবিক জীবন যাপন করে এরা। তো আঙ্গের এই এলাকা না চাইলে মাছ ধরলে কোন যাবো, ভাই বেড়ান দেখবো। গত এক সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুততার সাথেই মূল বাঁধের দিকে এগুচ্ছে নদী ভাঙন। ভুক্তভোগীরা জানান, মূল বাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার লক্ষাধিক মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যদি ভাঙতে থাকে, আমরা দুটো ইউনিয়নে প্রায় 2 লক্ষর অধিক লোকজন আছি। আমরা বাস্তুহারা হয়ে যাবো, এলাকায় থাকতে পারবো না। দীর্ঘদিন ধরে দেখে আসতেছি নদী ভাঙতেইছি, কিন্তু সরকার কোনো কাজ করতেছে না আমাদের এই মাঝখানে এলাকাটা। ভালো করে কাজ করা নাই, যারা কাজ করে এখানে ভালোভাবে এটি দায়িত্বধার মানুষ থাকা নাই। 2 বস্তা ফেলে 3 বস্তার টাকা নেওয়া যায়, করলে হবা, কাজ তো ঠিক মতো হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। বড় ধরনের ঝুঁকি এড়াতে তারা অস্থায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা একটি প্রকল্প শীঘ্রই হাতে নেওয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি টাকা। সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে, সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। জিও ব্যাগ ও জিও টিউব ফেলে অস্থায়ী কাজের নামে প্রতি বছর পানিতে টাকা না ঢেলে বাঁধ রক্ষায় দ্রুততম সময়ে নেওয়া হোক স্থায়ী সুরক্ষা ব্যবস্থা, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সড়ক ও ফুটপাত দখলদারদের কাছ থেকে খাজনার নামে রসিদ দিয়ে টাকা আদায় করছে রাজশাহী সিটি কর্পোরেশন। ফলে শত কোটি টাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হলেও সাড়া দেয়নি সিটি কর্পোরেশন। অবশ্য এ নিয়ে কোনো কিছু না জানা থাকার দাবি রাশিক সচিবের। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে ফুটপাতের পর এবার দখল হচ্ছে সড়কের বেশিরভাগ অংশ। দখল হওয়া এসব সড়ক ও ফুটপাত থেকে নিয়মিত খাজনা আদায় করছে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীদের দাবি, খাজনা নিতে সিটি কর্পোরেশন রসিদ দিচ্ছে তাদের। শুধু সিটি কর্পোরেশনকে দিই, ওরা ডাক করে নেয়, রেগুলার 10 টাকা রিসিভ দিয়ে নেয়। যদি আমরা গাড়ি রাখি এখানে, তাহলে গার্ডকে আমাদের সেফটির জন্য 50 টাকা করে দিতে হয়। পুলিশের অফিসার আসে, তখন একটু আমাদেরকে বলে যায় যে ভাই একবেলা একটু বন্ধ রাখেন, কাল থেকে খুলেন। সিটি কর্পোরেশন থেকে একটা 10 টাকার একটা রসিদ দিয়ে 10 টাকা নিয়ে যায়। কিসের রসিদ এটা আমরা জানি না।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিব কিছু না জানার দাবি করেছেন, আর এস্টেট অফিসের কর্মকর্তারা বলছেন তারা উচ্ছেদ করলেও আবার দখল হয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে আমি জানি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু সিও স্যারের সাথে কাইন্ডলি কথা বলেন। বর্তমানে আমাদের এখানে স্থায়ী ম্যাজিস্ট্রেট নাই। যে ফুটপাথগুলো আপনার অবৈধভাবে দখল হয়েছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য করছে, এগুলো তো আমাদের সামনে বারে অভিযান করবো, সেটা পরিকল্পনা আছে। মহানগর পুলিশ বলছে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে তারা চেষ্টা করছেন। হকারদের নির্ধারিত স্থানে বসাতে চিঠি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। ইতিমধ্যে বেশ কিছু হকার আমাদের প্রতিনিয়ত উচ্ছেদ হয়, আমাদের মেডিকেলের সামনে থেকে আমরা উচ্ছেদ করি, আমাদের এখানে যে সাহেববাজার এলাকা থেকে হকারদেরকে আমরা সরাই। সিটি কর্পোরেশনের নির্মাণ করা 119 কিলোমিটার ফুটপাতে চলাচল করতে পারেন না নাগরিকরা। দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এখন তো কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের নেতা নাই, তাহলে প্রশাসনের নির্বিকার কেন? সরকারকে জনগণ খাজনা ট্যাক্স দেয়, তার চলাচল, তার পরিষ্কার পরিচ্ছন্ন সড়ক এবং তার নিরাপদ সড়ক চাই, কিন্তু এইটা তো আমরা কোনো অবস্থায় দেখছি না। সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত দখলে স্থানীয় প্রভাবশালীরা রসিদ দিয়ে টাকা নিয়ে তাতে বৈধতা দিচ্ছে সিটি কর্পোরেশন। কাজী শাহেদ, দেশটি।